সাসপেন্স বক্সের সমস্ত শ্রোতাদের জানাই স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের এই সাসপেন্স বক্স। আজকের গল্প পাঠে দেব, গল্পের সূত্রধার, সাউন্ড ডিজাইনিং এবং পোস্টার ডিজাইনিং করেছি আমি, সায়নী। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। এই পৃথিবীর প্রতিটি মানুষই যেমন নিজস্ব জীবনসীমার দীর্ঘায়ু কামনা করে, তেমনি কিছু মানুষ অমরত্ব লাভের আশায় মত্ত হয়ে নিয়তি এবং প্রকৃতির গতিবিধির বিপক্ষে গিয়ে এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যা পরবর্তীকালে তাদের জীবনকে করে তোলে ভয়ঙ্কর অভিশাপময়। আমাদের আজকের গল্পটিও এমনই একটি দুঃসাহসিক জেদের অভিশপ্ত পরিণামের পটভূমিকায় রচিত বলা যেতে পারে। সাসপেন্স বক্সে আজ আপনারা শুনবেন H.P. লাভক্রাফটের কাহিনী অবলম্বনে রচিত দীপাঞ্জন মুখার্জির লেখা হিমশীতল গল্পটি। ভদ্রলোক বললেন, আপনারা জানতে চাইছেন ঠান্ডা আবহাওয়াকে আমি কেন ভয় পাই? কেন ঠান্ডা হওয়ায় আমার শরীর মাঝে মাঝে গুলিয়ে ওঠে? কী কারণে আমার মধ্যে এক শৈত্য বিরোধী ভাব জেগে ওঠে? যাচ্ছিলাম গ্যাংটক, আমরা 3 বন্ধু মিলে। শিলিগুড়ি যাওয়ার পথে ট্রেনে ভদ্রলোকের সঙ্গে আলাপ। ভদ্রলোকের নাম দীপক ভট্টাচার্য, কলকাতার এক নামী কলেজের অধ্যাপক। বছর 55 বয়স। তিনি শিলিগুড়ি যাচ্ছিলেন একটি সেমিনারে যোগ দিতে। ভদ্রলোকের অমায়িক ব্যবহারের দরুন অল্প কিছুক্ষণের মধ্যেই ভদ্রলোকের সঙ্গে আমাদের বেশ আলাপ জমে উঠল। আমি ভদ্রলোককে বললাম, আপনার সেমিনার শেষ হলে গ্যাংটক চলে আসুন না আমাদের সঙ্গে। দীপকবাবু বললেন, আসলে কি জানেন, ঠান্ডা পরিবেশ আমার কাছে একেবারে আতঙ্কের সৃষ্টি করে। আমার বন্ধু গদাই বলল, আশ্চর্য, ঠান্ডাকে এত ভয় আপনার? ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলেন, আজ থেকে অনেক বছর আগের কথা। আমি তখন সদ্য এমএসসি পাস করি একটা কলেজে পার্ট টাইম পড়ানোর কাজ পেয়েছি। খুব বেশি মাইনে পাই না। আমাদের গ্রামের বাড়ি থেকে কলেজে রোজ যাতায়াতের অসুবিধা, তাই কলেজের আশেপাশে একটা কম ভাড়া ঘর খুঁজছিলাম। অনেক খোঁজ করার পর একটা বাড়ির সন্ধানও পেলাম। বাড়িটা কলেজ থেকে খুব বেশি দূরে নয়, 3 তলা এবং বেশ পুরনো, কিন্তু ঘরগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির মালিক ভবতোষবাবু অকৃতদার ব্যক্তি। বাড়ির 1 তলাটা নিয়েই থাকে, অনেকগুলি ঘর, আর সব ঘরেই ভাড়াটিয়ারা রয়েছে। দেখতে দেখতে সপ্তাহ 2 ভালোই কেটে গেল। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। টিউশন সেরে রাত্রি 9টা নাগাদ ফিরে দেখি আমার ঘরের ছাদের একটা কোণা থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে, আর ঝাঁঝালো অ্যামোনিয়ার গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে আছে। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো সব খুলে দিলাম। কোথা থেকে গন্ধটা আসছে খেয়াল করতে গিয়ে দেখলাম ছাদের যে জায়গা থেকে জল পড়ছে সেখান থেকেই গন্ধটা আসছে। আমার ঘরের ঠিক উপর তলায় কে থাকে তা আমি তখনও জানতাম না। আমি ভবতোষবাবুকে ডেকে এনে ব্যাপারটা দেখালাম। উনি বললেন, চিন্তা করবেন না, ব্যাপারটা আমি দেখছি। এ নিশ্চয়ই মনোজবাবুর কাণ্ড। আমি বললাম, মনোজবাবু? তিনি কে? ভবতোষবাবু সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বললেন, ডক্টর মনোজ বসু, এক বৃদ্ধ ডাক্তার কম গবেষক। বিভিন্ন রাসায়নিক পদার্থ আর ওষুধ নিয়ে তার কাজ কারবার। তিনি এক অদ্ভুত অসুখে আক্রান্ত, তাই তাকে বিভিন্ন রাসায়নিক মেশানো জলে
বারবার স্নান করতে হয়। অথচ অন্য কোনো ডাক্তারের সাহায্যও তিনি নেন না, পরতপক্ষে ঘর থেকে বেরও হন না। তার ঘরের সমস্ত কাজ তিনি একা হাতেই করেন। আমার কাজের লোক রামও মাঝে মাঝে তাকে সব দরকারি জিনিসপত্র কিনে এনে দেয়। তিনি যেটা কি নিয়ে গবেষণা করছেন তাও কেউ জানে না। সে তার যা ইচ্ছা করুন, কিন্তু অন্য বাসিন্দারা তার জন্য অসুবিধা কেন পড়বেন? বলতে বলতে ভবতোষবাবু সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে গেলেন। কিছুক্ষণ পর আমার ঘরের ছাদ চুঁইয়ে জল পড়াটা বন্ধ হয়ে গেল। সেই সঙ্গে ঝাঁঝালো অ্যামোনিয়ার গন্ধটাও চলে গেল। রাত্রে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, এখানে আসার প্রায় 2 সপ্তাহ বাদেই আমি প্রথম ডক্টর মনোজ বসুর নাম শুনলাম। 3 তলায় যে কেউ থাকেন তাই আমি এতদিন বুঝতে পারিনি। এমনকি তার পায়ের শব্দও কোনোদিনও শুনিনি। কি এমন রোগ হয়েছে ভদ্রলোকের যে তিনি এমন অদ্ভুত রাসায়নিক মেশানো জলে সারাদিন বারবার স্নান করেন, ঘরের বাইরেও বের হন না, অন্য কোনো ডাক্তারও দেখান না? ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। কিন্তু এই ডক্টর মনোজ বসুর সঙ্গেই একদিন ঘটনাচক্রে আমার পরিচয় হয়ে যাবে ভাবতে পারিনি। সেদিন একটা বিয়ের নেমন্তন্ন খেয়ে একটু রাত করেই ফিরেছি। শোয়ার পর থেকেই শরীরে কেমন একটা অস্বস্তি শুরু হলো। প্রচণ্ড গা গুলোতে লাগলো, সেই সঙ্গে বুকে প্রচণ্ড ব্যথা। দরদর করে ঘামতে লাগলাম। হঠাৎ মনে পড়ল ডক্টর মনোজ বসুর কথা। কোন রকমে টলতে টলতে 3 তলায় ডক্টর বসুর দরজার সামনে গিয়ে বেল বাজালাম। ভেতর থেকে এর অদ্ভুত গলায় আওয়াজ এলো, কে? আমি কোন রকমে বললাম, ডক্টর বোস, দরজাটা খুলুন, আমি আর পাচ্ছি না। আস্তে আস্তে দরজাটা একটু ফাঁক হলো। সঙ্গে সঙ্গে একজন হিমশীতল হাওয়া আমার উপর ঝাঁপিয়ে পড়ল। জুন মাসের গরমেও আমার হাড়গুলো পর্যন্ত হিম হয়ে গেল সেই ঠান্ডায়। আমি ভেতরে ঢুকতেই উনি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলেন। ঘরটি বিশাল আকারের এবং বেশ দামি দামি আসবাব দিয়ে সাজানো। ঘরটি মালিকের সূর্যেরই বাহক। পাশের হলঘরটা সম্ভবত ডক্টর বসুর ল্যাবরেটরি। সম্ভবত এই ঘরটাই আমার ঘরের উপরে অবস্থিত। ঘরটি নানান ধরনের শিশি, বোতল এবং যন্ত্রপাতিতে ঠাসা। এই ঘরের একপাশে একটা বিশাল বাথরুম। যন্ত্রণায় কাতর অবস্থায় আচ্ছন্ন দৃষ্টিতে এসব লক্ষ্য করলাম। এই সময় আবার আমি যন্ত্রণায় কাঁকিয়ে উঠলাম। ডক্টর বোস আমার বিবরণ শুনে আমাকে পরীক্ষা করে একটা ইঞ্জেকশন দিলেন। এরপর কতক্ষণ যে আমি আচ্ছন্নের মতো পড়েছিলাম বলতে পারি না। আস্তে আস্তে আমার চেতনা হতে ডক্টর বোসকে ভালো করে লক্ষ্য করলাম। পেটেখাটো চেহারার মানুষ, চেহারার মধ্যে একটা বেশ আভিজাত্য আছে। পরনের জামা কাপড় বেশ ফিটফাট, চোখে মোটা কাঁচের চশমা। কিন্তু যেটা আমার চোখে অস্বাভাবিক লাগলো সেটা হলো ভদ্রলোকের গায়ের রং। কিরকম যেন কালচে নীলাভ। শীর্ণ হাতগুলো অস্বাভাবিক রকমের ঠান্ডা। ঘরের অস্বাভাবিক ঠান্ডা হাওয়ায় আমি কাঁপতে লাগলাম। কিন্তু চিকিৎসা শাস্ত্রে তিনি যে কিরকম দক্ষ তা অচিরেও টেরও পেলাম। ধীর গলায় বললেন, আপনার হার্টের কোনো সমস্যা নেই, অম্বলের থেকেই বুকে ব্যথা হচ্ছিল, ভয়ের কোনো কারণ নেই। কিছুক্ষণের মধ্যেই আমি অনেকটা সুস্থ বোধ করলাম।
তিনি আমাকে কয়েকটি ওষুধ দিয়ে বললেন এগুলি তার নিজেরই তৈরি। এগুলি খেয়ে কেমন থাকি কাল যেন ওনাকে জানিয়ে যাই। আমি ডক্টর বোসকে ধন্যবাদ জানিয়ে হিমশীতল ঘর থেকে বেরিয়ে এলাম। ডক্টর বোস যে কত বড় ডাক্তার আমি পরদিনই টের পেলাম। শরীরের সমস্ত কষ্ট ব্যথা যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেল। কলেজে যাওয়ার আগে আমি গেলাম ডক্টর বোসকে ধন্যবাদ জানাতে। আপনি আমাকে বাঁচালেন ডক্টর বোস। আমি ডক্টর বোসের হিমশীতল হাত দুটো ধরে বললাম। অদ্ভুত এক কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, মানুষকে বাঁচানোর জন্যই তো আমার সংগ্রাম, মৃত্যুর বিরুদ্ধেই তো আমার লড়াই। মৃত্যুর সব থেকে বড় শত্রু হলাম আমি। মৃত্যুকে জয় করার লক্ষ্যেই আমার এই গবেষণা। আমার সারা জীবনের সব সম্পদ আমি এই গবেষণার জন্যই ব্যয় করেছি। আমি বিজ্ঞানের ছাত্র শুনে তিনি অত্যন্ত আনন্দিত হলেন আর সমস্ত কথা স্রোতের মতো বেরিয়ে আসতে লাগলো। তিনি বলে চললেন, মানুষের দেহকে যদি বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ করা যায় এবং মানুষের ইচ্ছা শক্তিকে যদি একত্রীভূত করা যায়, তবে মৃতদেহতেও হয়তো প্রাণের সঞ্চার হতে পারে। সেই মানুষটি হয়তো সব ক্ষেত্রে সাধারণ মানুষের মতো কাজ করতে পারবে না। কিছু কিছু সীমাবদ্ধতা হয়তো তার থাকবে। তা সত্ত্বেও মানুষের মতোই খাওয়া দাওয়া করতে পারবে, কিছু কিছু কাজকর্মও করতে পারবে। একটু থেমে তিনি বললেন, এই নিয়েই আমার গবেষণা। কিন্তু জানি না এই গবেষণা শেষ করতে পারবো কিনা। আমি নিজেই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। আমার রোগটাও যে খুব জটিল। এই অদ্ভুত রোগের জন্যই আমাকে সবসময় এই হিমশীতল ঘরে থাকতে হয়। ঘরের তাপমাত্রা যদি বেড়ে যায় তবে তা আমার পক্ষে মারাত্মক ক্ষতিকর। সবসময় আমার ঘরের তাপমাত্রা 0 ডিগ্রির আশেপাশে রাখতে হয়। এই ঠান্ডা ঘরে থাকতে থাকতেই আমি অভ্যস্ত হয়ে গেছি। ঘরের শীতলতা ঠিক রাখতে আমার ঘরে সবসময় একটি গ্যাসোলিনের ইঞ্জিন চালু থাকে। অ্যামোনিয়া গ্যাসের সাহায্যে তাপমাত্রা শোষণ করে ঘরটিকে ঠান্ডা রাখে। আর এই জন্যই আমার ঘর সবসময় হিমশীতল থাকে। এই পর্যন্ত বলে ডক্টর বোস থামলেন। তিনি ওনার মোটা সেলের চশমা দিয়ে আমার দিকে কেমন যেন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমার ভেতরে ভেতরে হঠাৎ কেমন একটা অস্বস্তি হতে লাগলো। এরপর থেকে আমি প্রায়ই ডক্টর মনোজ বোসের ঘরে যেতাম। প্রত্যেকবারই অবশ্য আমি একটা মোটা জ্যাকেট পরে যেতাম। তিনি তার মৃত্যু নিয়ে গবেষণার বিষয়ে নানান কথা বলতেন। বিজ্ঞানের নানান খুঁটিনাটি বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনাও করতেন। একদিন আমি প্রশ্ন করলাম, আপনি কি এমন রোগে ভুগছেন যার জন্য আপনাকে এইরকম হিমশীতল পরিবেশে সবসময় বাস করতে হয়? ডক্টর বোস কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি যে অসুখে ভুগছি তার সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 18 বছর আগে। আমার বন্ধু ডক্টর অবনী রয়ের সঙ্গে আমি গবেষণা শুরু করেছিলাম। কিভাবে মৃত্যুকে জয় করা যায় সেই নিয়েই ছিল আমাদের নিরলস গবেষণা। কিন্তু কাজের চাপে আমি অসুস্থ হয়ে পড়লাম। ডক্টর অবনী রায়ের চিকিৎসায় আমি সুস্থ হয়ে উঠলাম বটে, কিন্তু ডক্টর রায়ের শেষ রক্ষা হলো না। যে মৃত্যু নিয়েই আমাদের গবেষণা, সেই মৃত্যুই তাকে ছিনিয়ে নিয়ে গেল। আসলে আমাকে সারিয়ে তুলবার পদ্ধতিটি ছিল অদ্ভুত রকমের। আমার মনে হয় সেই পদ্ধতিটি হয়তো তিনি মনে মনে সমর্থন করতে পারেননি।
সেই চাপ নিতে না পেরেই তিনি ভেতরে ভেতরে অসুস্থ হয়ে পড়েছিলেন। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। ডক্টর বোস কিন্তু আর আগের মতো নেই। তিনি ক্রমশ দুর্বল আর অসুস্থ হয়ে পড়েছেন। তার মুখের নীলচে ভাবটা ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠেছে। তার কণ্ঠস্বরটাও কেমন যেন অস্পষ্ট হয়ে গেছে। এই সময় এক অদ্ভুত শখ পেয়ে বসল তাকে। সবসময় তার ঘরটিকে নানান ধরনের সুগন্ধি গন্ধ দিয়ে সুরভিত করে রাখতেন। তিনি নিজেও নানা রকম দামি দামি পারফিউম মেখে থাকতেন। তিনি তার ঠান্ডা মেশিনের ক্ষমতা আরো বাড়িয়ে ঘরের তাপমাত্রা শূন্যের নিচে নামিয়ে আনলেন। ডক্টর বোসের ব্যবহারে কেমন একটা বিষণ্ণ ভাব ফুটে উঠল। যে মৃত্যু নিয়েই তার গবেষণা, সেই মৃত্যুর কথাই এখন সর্বক্ষণ তার মুখে। তার ঘরটি ক্রমশই যেন এক আতঙ্ক ঘন হয়ে উঠতে লাগলো। প্রচণ্ড হিমেল হাওয়ার মধ্যেই কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ সবসময় ঘরের বাতাসে ভাসছে। তিনি রাসায়নিক মেশানো জলে বারবার স্নান করতে লাগলেন। আমার শুধু বারবার মনে হতে লাগলো তার অসুখটা কি। তিনি অন্য ডাক্তারের সাহায্য কেন নিচ্ছেন না? একদিন তাকে বললাম, আর ডক্টর বোস, আপনি যদি অনুমতি দেন তাহলে একজন ডক্টর নিয়ে আসি। এই কথা শুনে তিনি আমার উপর প্রচণ্ড রেগে গেলেন। আসলে তিনি আমাকে চিকিৎসা করে সুস্থ করেছিলেন, তাই তার উপর কেমন একটা কৃতজ্ঞতা বোধ জন্মেছিল। তার উপর আমি কিছুতেই রাগ করতে পারতাম না। তার ভাব দেখে মনে হতো কোনো ডাক্তারকেই তিনি ধর্তব্যের মধ্যে আনেন না। কিছুদিনের মধ্যে খাওয়া দাওয়া তিনি প্রায় ত্যাগ করলেন, সামান্যই খেতেন। এরপরই এলো আমার জীবনের সব থেকে আতঙ্ক ঘন একটা দিন। অক্টোবর মাস। হঠাৎ একদিন ডক্টর বোসের ঘর ঠান্ডা করার পাম্পটা খারাপ হয়ে গেল। বহু করে ঘরের তাপমাত্রা বাড়তে শুরু করলো। আমি আর ডক্টর বোস মিলে অনেক চেষ্টা করলাম যন্ত্রটাকে সারানোর জন্য, কিন্তু সব চেষ্টাই বিফল হলো। ডক্টর বোস পাগলের মতো আচরণ করতে শুরু করলেন। হঠাৎ তিনি নিজের চোখ দুটো চেপে পাগলের মতো বাথরুমে ছুটে গেলেন। একটু পরেই অন্ধের মতো হাতড়াতে হাতড়াতে মুখে একটা ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ফিরে এলেন। ডক্টর বোসের চোখ দুটো এরপর আর কোনোদিন আমি দেখতে পাইনি। ডক্টর বোস পাগলের মতো আচরণ করছেন। প্লিজ আমাকে বাঁচান, এই উত্তাপ আমি আর সহ্য করতে পারছি না। আমি ডক্টরের আচরণ দেখে হতবুদ্ধি হয়ে পড়েছি। তখন ডক্টর বোস বললেন, এক কাজ করুন, কোনো বরফ কারখানা থেকে আমার জন্য বরফ নিয়ে আসুন। এই কথা বলে তিনি বাথরুমের দিকে আবার ছুটলেন। আমি তড়িঘড়ি বরফ আনতে ছুটলাম। একটা ভ্যান ভাড়া করে অনেকটা বরফ এনে তার বাথরুমের দরজার সামনে রাখলাম। তিনি চিৎকার করে উঠলেন কর্কশ গলায়, আরো আরো বরফ নিয়ে আসুন আমার জন্য। বাথরুমের ভেতরে অশান্তভাবে জল ছিটানোর শব্দ শুনতে পেলাম। ক্ষীণ গলায় ডক্টর বোস বললেন, তাড়াতাড়ি একজন মেকানিক দেখুন, যাতে ঠান্ডা হাওয়ার মেশিনটা ঠিক করা যায়। আমি আবার বরফ কারখানায় দৌড়ালাম। সেখানকার একটা ছেলেকে কিছু পয়সার লোভ দেখিয়ে বললাম, তুমি কারখানা থেকে বরফ নিয়ে গিয়ে ডক্টর বোসের বাথরুমের সামনে রেখে আসবে। আমি তাকে ডক্টর বোসের ঘর চিনিয়ে দিয়ে ছুটলাম মেকানিকের সন্ধানে। শেষ পর্যন্ত ঘন্টা দুয়েক খুঁজে দুজন মিস্ত্রিকে সঙ্গে নিয়ে আমি আবার ভাড়া বাড়িতে ফিরলাম। কিন্তু বাড়িতে ঢুকতে গিয়ে থমকে গেলাম। বাড়ির সামনে গিয়ে দেখলাম বাড়ির সামনে শোরগোল পড়ে গেছে। ভাড়াটেরা সব উত্তেজিতভাবে কী সব বলাবলি করছে।
ডক্টর বোসের ঘরের সামনে থেকে একটা প্রচন্ড পচা দুর্গন্ধ বেরোচ্ছে। ভবতোষবাবু বললেন, আপনি যে ছেলেটাকে বরফ রাখার জন্য বলেছিলেন, সে দ্বিতীয়বার বরফ রাখতে গিয়ে ভয়ঙ্কর কিছু দেখে পালিয়ে যায় আর আসেনি। তারপরই ডক্টর বোস দরজা বন্ধ করে দিয়েছেন, আর খোলেননি। ঘর থেকে হালকা জল পড়ার শব্দ ছাড়া এখন আর কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। ভবতোষবাবুকে বললাম, দেখুন, এখন দরজা ভেঙে ফেলা ছাড়া আমাদের আর কোনো উপায় দেখছি না। তিনি বললেন, দাঁড়ান, আমি একটা শেষ চেষ্টা করে দেখছি। উনি একটা সরু জিআই তার নিয়ে এসে কিছুক্ষণের চেষ্টায় দরজাটা খুলে ফেললেন। ঘরে ঢুকেই একটা পচা বিকট গন্ধে আমাদের সকলে বমি চলে এলো। কোনো রকমে নাকে রুমাল চাপা দিয়ে ঘরে ঢুকলাম। ঘরের সব দরজা জানলাগুলো খুলে দিলাম। ঘরের মধ্যে সেই হিমশীতল পরিবেশ এখন আর নেই, বরং প্রখর সূর্যের তাপে ঘরগুলো বেশ গরম। কিন্তু কোথায় ডক্টর মনোজ বসু? তার তো চিহ্ন দেখতে পাচ্ছি না ঘরের মধ্যে। যাক বাবা, দিনে দুপুরে লোকটা বন্ধ ঘরের ভেতর থেকে ভ্যানিশ হয়ে গেল নাকি? ভবতোষবাবু বললে, সত্যি ভারী আশ্চর্যের বিষয়। গেলেন কোথায় ভদ্রলোক? আমি ঘরের এদিক ওদিক দেখতে গিয়ে দেখলাম একজোড়া কালো আঠালো পায়ের দাগ বাথরুমের কাছ থেকে বেরিয়ে ঘরের দরজার কাছে থেমে আবার ঘরের এক পাশের একটা ডেস্কের কাছে শেষ হয়েছে। এখানেও কিছুটা জলের সঙ্গে আঠালো কালো দুর্গন্ধময় জিনিসটা পড়ে আছে। ডেস্কের উপর একটা রাইটিং প্যাডে আঁকা বাঁকা অক্ষরে কি যেন লেখা। দেখলে মনে হয় কোনো অন্ধ মানুষের লেখা। কাগজটাতেও আঠালো দুর্গন্ধময় দাগ লেগে আছে। এরপর চোখ পড়ল পাশের হাতলুচু গদির চেয়ারটার দিকে। সেটার দিকে তাকিয়ে ভীষণ আতঙ্কে শিউরে উঠলাম। সেটা এতক্ষণ পেছন দিকে ফেরানো ছিল বলে চোখে পড়েনি। বাড়িওয়ালা আর মেকানিক দুজন ভীষণ আতঙ্কে পাগলের মতো চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। কাগজের উপর আঁকা পাকা করে যা লেখা ছিল, বিশ্বাস করো, এত বছরের বাদেও তা ভাবতে গিয়ে আমি শিউরে উঠি। আমাকে উদ্দেশ্য করে লেখা, আমার শেষ সময় আসন্ন। বরফ রাখতে এসে ছেলেটি আমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। সে আর আসবে না আমি জানি, আর বরফও আমার কিছু করতে পারবে না। ঘরের তাপমাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে। আমার দেহের মাংসপেশিগুলো সেই উত্তাপ আর সহ্য করতে পারছে না। মানুষের দেহকে মৃত্যুর পরও কৃত্রিম উপায়ে সংরক্ষণ করলে তাতে পুনরায় প্রাণের সঞ্চার করা যায়, কিন্তু মানুষের স্বাভাবিক অবক্ষয়কে রোধ করা যায় না। আমার আবিষ্কৃত পদ্ধতির আশ্রয় নিলে সেই অবক্ষয় ধীর গতিতে আসে। আমার আবিষ্কারের এই বিষয়টি আমি ভেবে দেখিনি। আমার বন্ধু ডক্টর রায় কিন্তু ব্যাপারটি জানতেন। সেই আঘাতই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাকে আমি যা নির্দেশ দিয়েছিলাম তা তিনি মেনে নিতে পারেননি। আমি তাকে ডায়েরিতে যে নির্দেশ দিয়েছিলাম সেই মতো তিনি আমাকে নিয়ে গেছিলেন এক অন্ধকার ল্যাবরেটরিতে। তারপর বিভিন্ন রাসায়নিক কলা কৌশল প্রয়োগ করে আমাকে আবার জাগিয়ে তুললেন। কিন্তু আমার দেহের সব যন্ত্রগুলো আর কাজ করল না। তাই ঠান্ডা পরিবেশে আমার আবিষ্কৃত রাসায়নিকের সাহায্যে আমার দেহকে কৃত্রিমভাবে সংরক্ষিত করতে হলো। কেননা আজ থেকে 18 বছর আগে স্বাভাবিকভাবেই আমার মৃত্যু হয়ে গেছে।
শেষ হলো আমাদের আজকের গল্প। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। দেখা হবে পরবর্তী আরেকটি রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।